আসসালামু আলাইকুম। আজকে মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়ের বোর্ড এমসিকিউ সলভের পার্ট 2 দেখব আমরা। এখানে প্রশ্নটি হলো, ভূপৃষ্ঠে কোনো বস্তুর ভর 50 কেজি হলে চাঁদে কত? মনে রাখতে হবে ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী, অর্থাৎ চিরাচরিত যে ফিজিক্স রয়েছে সেই ফিজিক্স অনুযায়ী ভরের কোনো পরিবর্তন ঘটে না। ভর পৃথিবীতে থাকলে যা, কোনো একটা বস্তুর ভর পৃথিবীতে থাকলে যা, ওই বস্তুর ভর চাঁদে থাকলেও একই ভর। তাহলে এখানে চাঁদেও ভর হবে 50 কেজি। অ্যান্সার হলো গ। তবে ক্লাসিক্যাল ফিজিক্স বাদ দিয়ে যদি আমরা কোয়ান্টাম ফিজিক্সের কথা চিন্তা করি, তবে অবশ্যই বস্তুর ভর পরিবর্তন হয় এবং সেই ভরটা হয়ে যায় m=m0(1-v²/c²). যখন এই m0 ভরটা ভি বেগে গতিশীল থাকবে, তখন তার পরিবর্তিত যে ভরটা হবে সেটা হচ্ছে এই m। এখানে এটা আলোচনা হয়, তারপর আমরা বলে রাখলাম এই জন্য যে ভরও পরিবর্তনশীল। তবে ক্লাসিক্যাল যে ফিজিক্স বা চিরাচরিত যে ফিজিক্স, সেই ফিজিক্স অনুযায়ী কোনো বস্তুর ভর হচ্ছে অপরিবর্তনশীল, চাঁদেও যা পৃথিবীতেও তা। এই জন্য অ্যান্সার হলো 50 কেজি। পৃথিবীর ব্যাসার্ধ হ্রাস পেলে জি এর মানের কি হবে? তো পৃথিবীর যে জি থাকে সেই জি ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে gm/r²। জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। ফর্মুলা থেকেই দেখা যাচ্ছে যে মহাকর্ষ ধ্রুবক কনস্ট্যান্ট, পৃথিবীর ভর কনস্ট্যান্ট, এবং এই আরটা যদি ভ্যারিয়েবল হয় তবে জি আর এর বর্গের ব্যস্তানুপাতিক। এই ফর্মুলা থেকেই বোঝা যায় যে ব্যাসার্ধ যদি হ্রাস পায় তবে জি বৃদ্ধি পাবে, কারণ সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে এখানে অ্যান্সার হলো খ। প্রশ্নটি হলো, দুটি বস্তুর মধ্যকার দূরত্ব অর্ধেক করলে মহাকর্ষ বলের কিরূপ পরিবর্তন ঘটবে? তো আমরা জানি মহাকর্ষ বল, দুইটি বস্তু যদি এরকম হয় যে m1 m2 পরস্পর আর ডিস্টেন্সে রয়েছে, তবে এদের মধ্যে যে মহাকর্ষ বল সেটা হবে কি ভর দুটার গুণফল, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এখানে একটা সমানুপাতিক ধ্রুবক থাকে। তবে এখানে কি বলা আছে যে দূরত্বটা অর্ধেক। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এই m1 m2 এগুলো কনস্ট্যান্ট রেখে এই যে দূরত্বটা আছে এই দূরত্বটা জাস্ট কমাই দেওয়া, মানে এখন বর্তমানে হয়ে গেছে r/2 দূরত্ব, আর এখানে m1 আর m2 আছে। তবে এখানে যদি f হয় তাহলে এখানে বলের মানটা কিরূপ হবে? তাহলে আমরা এখান থেকে এই যে ফর্মুলাটা আছে, নর্মাল যে ফর্মুলা, সেই ফর্মুলা থেকে দেখতে পাচ্ছি যে বস্তুর ভর দুটো যদি অপরিবর্তনশীল থাকে তবে এফ আর এর বর্গের ব্যস্তানুপাতিক। এখান থেকেই বোঝা যায় যে আর যদি আমরা অর্ধেক করি তাহলে যেটা হবে, এখান থেকে লেখা যায় যে f1r1² = f2r2²। f1 কি প্রথম ক্ষেত্রে বল ধরলাম, আর r1 ছিল ধরলাম আর ছিল, তাহলে এটা r²। আর এখন f2 বর্তমানে যেটা বের করতে বলেছে এখানে মহাকর্ষ বলের মান, আর r2 কি আগের আর এর অর্ধেক, অর্থাৎ এটা স্কোয়ার। তাহলে এখানে পাওয়া যাচ্ছে যে f(r²) = f2(r²/4)। তাহলে এই r² বাদ যায়, তাহলে f2 পাওয়া যাচ্ছে এই ইকুয়েশন থেকে, f2 পাওয়া যাচ্ছে 4f, অর্থাৎ আগে যে বলটা ছিল সেই বলের 4 গুণ। এখানে অ্যান্সার হবে ঘ নাম্বারটা। এইভাবে না করে এটা হচ্ছে মুখোমুখি করা যায়। এই ইকুয়েশন থেকে বলা যায় এটা যে এই আর এর মানটাই r/2 বসাই দেওয়া, অর্থাৎ হাফ বসাই দিতে হবে এখানে, আর এর জায়গায় হাফ। তাহলে আর এর জায়গায় হাফ যদি বসাই তাহলে এখান থেকে হয় বিষয়টা এরকম যে 1/1/2²। তো এটা হয়ে যায় কি, এটা হয়ে যায় 1/4, আর এটা আবার হয়ে যায় 4, অর্থাৎ f হয়ে যায় 4 গুণ। এখান থেকে এইভাবে করা যায়, অথবা একটু ডিটেলভাবে এই অনুযায়ীও করা যায়। প্রশ্নটি হলো, জি এর মান কোথায় সর্বাধিক? তো জি এর যে ফর্মুলা সেটাকে লিখি আমরা g = gm/r²। যদিও ধরা হয় যে পৃথিবীর ক্যালকুলেশনের সুবিধাতে ধরা হয় যে পৃথিবীর ব্যাসার্ধটা কনস্ট্যান্ট কিছু একটা আর, কিন্তু আসলে পৃথিবীটা এইভাবে একটু চ্যাপ্টা হয়ে থাকে। তো এটাকে বলা হয় মেরু অঞ্চলে, যে এই অঞ্চলগুলোকে বলা হয় মেরু অঞ্চল, এগুলোকে বলা হয় মেরু, আর এটাকে বলা হয় বিষুব অঞ্চল, বিষুব। তো দেখা যাচ্ছে এখানে যদি r1 হয় আর এখানে যদি r2 হয় ব্যাসার্ধটা,
তাহলে এখানে থেকে দেখা যাচ্ছে যে R1 গ্রেটার দ্যান R2, অর্থাৎ বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধটার মান একটু বেশি মেরু অঞ্চল থেকে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলায় জি কনস্ট্যান্ট, পৃথিবীর ভর কনস্ট্যান্ট, এই যে পৃথিবীর ভর এম কনস্ট্যান্ট, তাহলে জি আর এর বর্গের ব্যস্তানুপাতিক, এই হলো ফর্মুলা। তাহলে আর এর মান যেখানে বেশি জি এর মান সেখানে কম, আর আর এর মান যেখানে কম জি এর মান সেখানে বেশি। এখানে বলেছি কি জি এর মান কোথায় সর্বাধিক, কোথায়, তাহলে আর এর মান যেখানে কম সেখানেই জি এর মান সর্বাধিক হওয়ার কথা। তো আর এর মান কোথায় কম? আর এর মান হচ্ছে মেরুতে কম। তাহলে এখান থেকে বলা যাবে যে মেরুতেই হচ্ছে জি এর মান সব থেকে বেশি। কেন? কারণ মেরুতে আর এর মান সব থেকে কম, এই জন্য জি এর মানটা সব থেকে বেশি হচ্ছে। এই প্রশ্নটি হলো মুক্তিবেগের সমীকরণ কোনটি? তো মুক্তিবেগের সমীকরণ আমরা জেনারেলি জানি, সেটা হচ্ছে 2gm/r দিয়ে √r। তো এখানে এই ফর্মুলাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এই ফর্মুলাটাকে একটু মডিফাই করেই অ্যান্সার আনা যায়। সেটা হচ্ছে এরকম যে 2gm/r² ইন্টু আর দিলাম। কেন? কারণ এখানে যদি আমি r² দিই তাহলে এই আর বাদে আগেরটাই ফেরত আসে, তার মানে এটা লেখা যাবে। এখান থেকে দেখা যায় √2 ইন্টু এই যে মানটা আছে, এই মানটা মানে আবার gm/r², পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। তাহলে এখানে বসা যাবে জি, আর এখানে আর আছে। তাহলে স্কেপ ভেলোসিটি বা মুক্তিবেগের যে ইকুয়েশনটা সেটা আসলে এটা √2gr। তাহলে এখানে অ্যান্সারে লেখা যাচ্ছে এই গ নাম্বারটা। বলা আছে সূর্য হতে গ্রহের গড় দূরত্ব যদি আর হয় এবং গ্রহের পর্যায়কাল যদি টি হয় তবে কোনটি সঠিক? এটা কেপলারের একটা ফর্মুলা। সেই কেপলারের ফর্মুলা থেকে আমরা জানি যে সূর্যকে বা নক্ষত্রকে একটা উপবৃত্তাকার পথের ফোকাস আমরা জানি দুইটা, এখানে একটা, কিন্তু নর্মালি ধরলাম যে কোনো একটা ফোকাস রাখবে। আর এই যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলো এই নক্ষত্রকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে ঘুরবে। তবে এই যে ঘুরবে তখন যে পর্যায়কালটা হবে সেটার স্কোয়ার আর গড় যে দূরত্ব এই নক্ষত্র থেকে গড় দূরত্ব, কারণ এক এক জায়গায় এক এক রকম দূরত্ব। গ্রহ যখন এখানে তখন এই দূরত্ব আছে, গ্রহ যখন এখানে তখন দূরত্ব হচ্ছে এটা, গ্রহ যখন এখানে তখন দূরত্ব হচ্ছে এটা নক্ষত্র থেকে। তবে গড় দূরত্ব যদি আর হয় তবে পর্যায়কালের স্কোয়ার, এই গ্রহটির পর্যায়কালের স্কোয়ার ওই গড় দূরত্বের কিউবের সমান হবে, প্রপোর্শনাল টু হবে সম্পর্ক। এটা হচ্ছে কেপলারের ফর্মুলা, সেটাই এখানে দেওয়া আছে। কোনটা? এটা হচ্ছে ঘ নাম্বার। তাহলে এখানে আসা হলো ঘ। এখানে বলা আছে কত অক্ষাংশে জি এর মান সর্বাধিক বেশি? অক্ষাংশে যখন বিষয় আসবে তখনই আমরা এই যে বিভিন্ন যে অক্ষাংশ দেওয়া আছে, বিভিন্ন অক্ষাংশে এখানে একটা অক্ষাংশে যদি জি এর মান বের করা হতো এই পয়েন্টটা, তাহলে যেটা পাওয়া যেত সেটা হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। এখানে ল্যামডা হচ্ছে এটা, জি কি? জি হচ্ছে নর্মালি ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, আর আনুগতির জন্য বা বিভিন্ন অক্ষাংশ অবস্থানের জন্য বস্তুর জি এর মানটা এভাবে পরিবর্তিত হয়। এখন এই মানটা সর্বোচ্চ কখন হবে? এই মানটা অর্থাৎ জি প্রাইমে যে মানটা এর সর্বোচ্চ কখন হবে? যখন এই মানটা 0 হবে। এই মানটা 0 হলেই সর্বোচ্চ হবে, কারণ সবসময়ের জন্য এখানে ল্যামডা যদি মানে এই মানটা যদি কোনো একটা মান থাকে তাহলে এটা সবসময় জি থেকে একটা বিয়োগ হয়, কিন্তু এই মান যদি 0 হয়ে যায় তবেই এই মানটা সর্বোচ্চ হবে, কারণ কোনো কিছু বিয়োগ হচ্ছে না এখন জি থেকে। তাহলে এখানে বলা যায় যে ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা এই মানটা যদি 0 হয় তবেই জি প্রাইম যেটা সেটাই সর্বাধিক হবে, তাহলে এটা যদি 0 হয় তাহলে লেখা যাবে যে কস স্কোয়ার ল্যামডা ইকুয়াল টু 0 ওমেগা স্কোয়ার আর দিয়ে ভাগ দিয়ে, বা কস ল্যামডা ইকুয়াল টু 0। কস ল্যামডা ইকুয়াল টু 0 হলে এখান থেকে পাওয়া যায় ল্যামডা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে ল্যামডা 90 ডিগ্রি মানে কোথায় বস্তুটা আছে? ল্যামডা 90 ডিগ্রি মানে বস্তুটা এইখানে আছে, এই মেরু অঞ্চলে। ল্যামডা মান তখন 90 ডিগ্রি। তাহলে এই অবস্থায় তার আনুগতির জন্য অভিকর্ষ ত্বরণের মান সর্বোচ্চ হবে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কত অক্ষাংশ চেয়েছে, তারপর ল্যামডা মান এখানে 90 ডিগ্রি। বলা আছে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য কিরূপ হবে আর কি। তাহলে আমরা যদি এটা কেপলারের ফর্মুলা দেখি, কেপলার ফর্মুলা বলা আছে যে এটা যদি আমার সূর্য হয় আর এটা যদি আমার পৃথিবী হয়, তাহলে এই অবস্থায় যদি গড় দূরত্ব আর হয় তবে পৃথিবীর যে পর্যায়কাল বা পৃথিবী যে একবার সূর্য ঘুরে আসতে যে 365 দিন সময় নেয়, সেই পর্যায়কাল স্কোয়ার কিরকম হবে? এটার গড় দূরত্বের, সূর্য থেকে গড় দূরত্বের ঘনমূলের প্রপোর্শনাল সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। এখন এখানে বলা আছে কি যে
গড় দূরত্ব যদি কমে যায়, অর্থাৎ আর এর মান যদি কমে যায়, তাহলে বোঝা যাচ্ছে আর যদি কমে অবশ্যই টি কমবে, কারণ এখানে সম্পর্কটা প্রপোর্শনাল সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। তাহলে টি যদি কমে যায়, আগে ছিল টি 365 দিন, এখন হয়ে যাবে টি 300, ধরো যেমন এক্সাম্পল 350 দিন। তাহলে কি হলো, বছর দৈর্ঘ্য কি হলো, কমে গেল। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ক। কোনো বস্তুকে কত বেগে নিক্ষেপ করলে এটি কৃত্রিম উপগ্রহে পরিণত হবে? তো আমরা জানি যে পৃথিবীর যে স্কেপ ভেলোসিটি ভিই, সেটার মান হচ্ছে 3.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা স্কেপ ভেলোসিটি। কিন্তু আমরা যদি কোনো বস্তুকে কৃত্রিম উপগ্রহে পরিণত করতে চাই, তাহলে আমাদের উৎক্ষেপণ বেগ হবে, এটাকে √2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এটা যেটা আসে 11.2 বা হচ্ছে √2 = 7.92 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এটার সাথে মিলে কোনটা, সেটা হচ্ছে এই অ্যান্সারটা, খ নাম্বার। তাহলে এখানে অ্যান্সার হলো খ। এখানে বলা আছে পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গের মধ্যে বস্তুর গতি, পর্যবৃত্ত, স্পন্দন, সরলরেখা নিচের কোনটি সঠিক? আমরা দেখতে পাচ্ছি এখানে পৃথিবীর মধ্যে একটা সুড়ঙ্গ তৈরি করা হয়েছে, একটা বস্তু এই পয়েন্টে ছেড়ে দেওয়া হয়েছে, ছেড়ে দিলে বস্তুটা কি হবে, এখান থেকে এদিকে আসবে, আবার ফেরত যাবে। এটা আমরা মনে রাখতে পারি যে বস্তুটা এরকম ভাবে দোলাদলি করে। তাহলে এইভাবে দোলাদলি করলে অবশ্যই এখানে পর্যাবৃত্ত গতি হবে, স্পন্দন গতি হবে স্বাভাবিক, কারণ পর্যায়কালের অর্ধেক এইদিকে আর বাকি অর্ধেক আরেক দিকে, অবশ্যই। তাহলে এটা স্পন্দন গতি হবে, অবশ্যই সরলরেখিক গতি হবে, কারণ এটা সরলরেখা বরাবর চলাচল করছে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে তিনটাই, 1, 2, 3। এখানে আমরা আরো কিছু তথ্য মনে রাখার চেষ্টা করতে পারি, যে এখানে যে বস্তুটা এখান থেকে ছাড়লে এদিকে ফেরত আসছে, আবার এদিকে ফেরত যাচ্ছে, তাহলে এখানে একবার এ থেকে বিতে যেয়ে আবার বি থেকে এতে আসতে টোটাল সময় না 84 মিনিটস, এত মিনিট সময় নেবে। যদি কখন এরকম সম্ভব হয় যে পৃথিবীর কেন্দ্র বরাবর সুড়ঙ্গ দিয়ে একটা বস্তু ছেড়ে দেওয়া হয়, তবে যেতে এবং আসতে সময় নেবে 84 মিনিট, অর্থাৎ একবার যেতে সময় নেবে 42 মিনিটস। এটা মনে রাখতে পারি আমরা। পর্যায়কাল হচ্ছে এটা, আর এটা হচ্ছে পর্যায়কালের অর্ধেক। একবার যেতে সময় নেবে, আর এটা যেতে এবং আসতে মিলেই তো আমার পর্যায়কাল হয় আর কি, সেটা হচ্ছে 84 মিনিটস। এটা মনে রাখা যেতে পারে। এর পরের প্রশ্নটি হলো, মহাকর্ষ বিভবের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? মহাকর্ষ বিভবের ফর্মুলা V - gm/r, এটা মনে রাখার একটা বিষয় এখানে আছে, এটা তার মানে 1 নম্বর হবে। একক জুল পার কেজি, অবশ্যই মহাকর্ষ বিভব বলতেই কাজ পার, এখানে মহাকর্ষ বিভব সেই সংখ্যাটা হচ্ছে এরকম যে m ভরের বস্তু যদি নিয়ে আসতে W কাজ করতে হয়, অতএব একক ভরের বস্তু নিয়ে আসতে W/m কাজ করতে হবে। তো এটাই হচ্ছে বিভবের একটা নর্মাল ফর্মুলা। আর এই ফর্মুলা কিন্তু একই জিনিস। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে W/m, W কি কাজ, অর্থাৎ জুল, আর নিচে আছে ভর, তাহলে কেজি। তাহলে এখানে জুল পার কেজি, তাহলে এখানে 2 নম্বর যেটা আছে ওটাও হবে। আর এটি একটি ভেক্টর রাশি, অবশ্যই বিভব কখনোই কোনো ভেক্টর রাশি হবে না, বিভব একটা স্কেলার রাশি, কারণ বিভবের সংখ্যা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্সাম্পল যদি বলা হয় যে এখানে একটা বস্তু আছে, এই বস্তুর ক্ষেত্র আছে এ পর্যন্ত, বাইরেকে বলা হচ্ছে অসীম। তাহলে অসীম থেকে m ভরের বস্তু নিয়ে আসলে এই পয়েন্টে যদি নিয়ে আসি, তবে যদি W কাজ করতে হয়, তাহলে একক ভর নিয়ে আসলে W/m কাজ করতে হচ্ছে। এখানে দিকের কোনো ব্যবহার হচ্ছে না, জাস্ট জুল পার কেজি। অবশ্যই এটা একটা স্কেলার রাশি, এখানে ভেক্টর কোনো বিষয় নাই এখানে। তাহলে এখানে আনসার হচ্ছে 1 ও 2। মহাকর্ষ ধ্রুবক g এর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? প্রথমটা বলা আছে যে ইহা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, এখানে অবশ্যই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না, জি অবশ্যই একটা স্কেলার রাশি, এবং জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, জি আসলে কোনো কিছুরই উপর নির্ভর করে না, এটা একটা সার্বজনীন ধ্রুবক। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 2 ও 3। আর এখানে জিটা আসলে কি, জি হচ্ছে এরকম যে এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, m1 m2, তাদের মধ্যে ডিস্টেন্স যদি r হয়, তাহলে এখানে এফটা এই m1 m2 গুণফলের সমানুপাতিক, এফ হচ্ছে r এর বর্গের ব্যস্তানুপাতিক, এই দুইটা কম্বাইন করলে পাওয়া যায় f = m1/m2 / r²। তাহলে এই যে প্রপোর্শনাল সম্পর্ক বা সমানুপাতিক সম্পর্ক কনস্ট্যান্ট দিয়ে যেটাকে ইকুয়ালাইজ করা হয়, এটা হচ্ছে m1/m2 / r²। এই যে এর মানটা বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী দিয়েছে, বিভিন্নভাবে বের করেছে। দেখা যাচ্ছে কি এটা একটা সার্বজনীন ধ্রুবক, এটা কোনো কিছুরই উপর নির্ভর করে না, মাধ্যমের প্রকৃতির উপর বা ভরের উপর কোনো কিছুরই উপর নির্ভর করে না, সেটা শুধুমাত্র একটা সার্বজনীন ধ্রুবক, এবং অবশ্যই একটা স্কেলার মান। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 2 ও 3, গ নম্বর। এই প্রশ্নটি হলো, মহাকর্ষ ক্ষেত্রের বাইরে মহাকর্ষ বিভবের অবস্থা কি? মহাকর্ষ ক্ষেত্রের বাইরে বলতে যে ধরি এখানে একটা বস্তু আছে m,
এটার ক্ষেত্রে হচ্ছে এই বরাবর, অর্থাৎ এখানে আছে মানে এই বস্তুটার প্রভাব হচ্ছে এই অঞ্চল জুড়ে আছে, যদিও অসীম পর্যন্ত বিস্তৃত, তারপর ধরলাম যে এই বাইরেটা হচ্ছে অসীম অঞ্চল, আর এই ভিতরে হচ্ছে যে এই বস্তুর প্রভাব আছে, এই জন্য বলা হচ্ছে এই বস্তুর মহাকর্ষের ক্ষেত্রে হচ্ছে এই অঞ্চলটুক, আর বাইরেটা বলছে অসীম। তো এখানে অসীমে মহাকর্ষ বিভব শূন্য হয়, এখানে যে বিভব এই পয়েন্টে যদি বলা বিভব কত, শূন্য, আর এই শূন্য মানটাই আবার সর্বোচ্চ, কারণ আমরা জানি যে মহাকর্ষ বিভবের যে ফর্মুলা সেটা হচ্ছে -gm/r, এর সবসময় নেগেটিভ একটা চিহ্ন থাকে। তাহলে এই পয়েন্টে বের করি বা এই পয়েন্টে বের করি, যে কোনো পয়েন্টে মহাকর্ষ বিভবের মান নেগেটিভ একটা মান পাবো, এবং বাইরে যদি চলে যাই তাহলে বিভব শূন্য হয়ে যায়, এবং এই শূন্য মানটাই সর্বোচ্চ মান। কারণ আমরা যদি সংখ্যা রেখা চিন্তা করি, এটা 0, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, তো 0ই তো সর্বোচ্চ এখানে, এবং 0টা অসীমে থাকে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 1 ও 2। বলা আছে যদি কোনো বস্তুর উৎক্ষেপণ বেগ v হয় এবং মুক্তিবেগ ve হয় তবে নিচের কোনটি সঠিক। আমরা উৎক্ষেপণ বেগ এবং মুক্তিবেগের মধ্যে সম্পর্ক নিয়ে 5টা পয়েন্ট জানতাম। সেই 5টা পয়েন্ট হলো এখানে যে v গ্রেটার দেন ve হয়, তাহলে পয়েন্ট হচ্ছে এটা যে বেশি হয় তবে অধিবৃত্ত পথে চলে যাবে, এখানে বলা আছে পরাবৃত্ত পথে। পরবর্তী পয়েন্টগুলো দেখি একটু। এরকম যদি হয় যে v = ve/√2, তাহলে বৃত্তের পথে পৃথিবী প্রদক্ষিণ করবে, হ্যাঁ এটা ঠিক আছে, এই যে এই সম্পর্কটা এটা, তারপর 2 নম্বর ঠিক আছে। 3 নম্বর হচ্ছে যে v = ve হলে বস্তুটি চাঁদের মতো পৃথিবীকে প্রদক্ষিণ করবে না, v যদি এটা সমান হয় তবে এটা হচ্ছে পরাবৃত্ত পথে পৃথিবী ছেড়ে চলে যাবে, কারণ স্কেল ভেলোসিটির সমান হয়ে গেছে। তাহলে এখানে 3 নম্বর অ্যান্সার হবে না, 3 নম্বর অ্যান্সার হবে না, তাহলে 3 নম্বর যেখানে যেখানে আছে ওটা হবে না, তার মানে এখানে অ্যান্সার হচ্ছে 1 ও 2। যদিও এখানে বই অনুযায়ী, শাহজাহান তপনের বই অনুযায়ী এখানে হওয়ার কথা ছিল অধিবৃত্ত পথে, যেহেতু এখানে সব থেকে গ্রহণযোগ্য অ্যান্সার 1 ও 2 হচ্ছে, তাহলে এখানে অ্যান্সার 1 ও 2 দিতে হবে। এখানে বলা আছে 2 কেজি ভরের কোনো বস্তু থেকে 2 মিটার দূরে একটি বিন্দু অবস্থিত, অর্থাৎ ধরে এটা হচ্ছে 2 কেজির একটা বস্তু, এখানে একটা বিন্দু আছে 2 মিটার দূর। বলছে ওই বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য কত, ওই বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য কত। তাহলে কোনো বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য বের করতে হলে অবশ্যই ধরে নিতে হবে যে ওই পয়েন্টে 1 কেজি ভরের একটা বস্তু আছে, তারপরে দুইটার মধ্যে যে আকর্ষণ বল সেটাই হচ্ছে মহাকর্ষ প্রাবল্য। তাহলে এখানে মহাকর্ষ প্রাবল্যটাই হবে 1 কেজি বস্তু রাখলে যে আকর্ষণ বলটা হয় সেটাই হচ্ছে, তাহলে এখানে g × 2 কেজি × 1 কেজি, gm মানে ফর্মুলা যেটা সেটা হচ্ছে gm1m2 বা হচ্ছে r², এখানে এটার মান হচ্ছে 1 কেজি, এটার মান হচ্ছে 2 কেজি, আর এখানে g এর মান আছে /2², তাহলে এখানে আসছে 3.33 × 10⁻⁻11। তাহলে এর সাথে মিলছে কোনটা, সেটা হচ্ছে এই 1 আর 3 মান মিলছে, কিন্তু অ্যান্সার হবে এই ক নাম্বারটা, কারণ এটা মহাকর্ষের প্রাবল্য যেহেতু প্রাবল্য মানে প্রাবল্য একক অবশ্যই হবে নিউটন পার কেজিতে, ঠিক আছে। কারণ যদি m ভরে বল f হয় তাহলে একক ভরে যে বলটা সেটা হচ্ছে f/m, এটাকে বলা হয় মহাকর্ষের প্রাবল্য। তাহলে মহাকর্ষের প্রাবল্য একক হবে নিউটন পার কেজি, এই জন্য অ্যান্সার ক নাম্বার। যদিও এখানে মান গত দিক থেকে ঘ নাম্বারটা মিলছে, কিন্তু ঘ নাম্বার হবে না কারণ এখানে নিউটন আছে আর এখানে নিউটন পার কেজি আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এই ক নাম্বারটাই, কারণ এটা মহাকর্ষ প্রাবল্য। পরবর্তী প্রশ্নটা হলো ওই বিন্দুতে মহাকর্ষ বিভব কত। তো মহাকর্ষ বিভবের ফর্মুলা v = -g × মেইন বস্তু 2 কেজি / r, অর্থাৎ এখানে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে 2, তাহলে এখানে এটা বাদ যায়, তাহলে অ্যান্সার হচ্ছে g এর মান 6.673 × 10⁻⁻11। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে এটা এই ক নম্বরটা -6.673 × 10⁻11 জুল পার কেজি, কারণ বিভবের একক হচ্ছে জুল পার কেজি, আর এখানে মাইনাস থাকতে হবে কারণ বিভবের ফর্মুলায় মাইনাস আছে। পরবর্তী প্রশ্নটা হলো মহাকর্ষ বিভব v এবং মহাকর্ষ ক্ষেত্রফল e, v এবং e এর মধ্যে সম্পর্ক কি। প্রাবল্য হবে -dv, মানে v কে r এর সাপেক্ষে অন্তরীকরণ, এটাই হচ্ছে এখানে, অর্থাৎ dv = -e dr, এই তো, বা v যদি পেতে চাই তাহলে এখানে উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করতে হবে, -e dr এর যোগীকরণ। এটাও ফর্মুলা হয়, এটাও হয়,
যে ই ইকুয়াল টু মাইনাস ভিকে আর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে এখানে আসা হলো ঘ। এই প্রশ্ন বলা আছে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলে বিষুবরেখায় জি এর মান কিরূপ হবে। তো আমরা জানি যে ঘূর্ণন গতি অর্থাৎ আহ্নিক গতির জন্য যেটা হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা, এই ফর্মুলাটা জানি। বিষুবরেখায় মানে হচ্ছে যে বিষুবরেখা বলতে বোঝায় এই অঞ্চলটা বিষুবরেখা, এখানে ল্যামডা মান 0, তাহলে ল্যামডা মান যদি 0 বসে এখানে cos ল্যামডা 0 মানে 1, তাহলে এখানে পাওয়া যাচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, কারণ cos ল্যামডার মান মানে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তার মানে স্কোয়ার করলে 1 স্কোয়ার থাকে এটা, তাহলে পাওয়া যাচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। এখানে ঘূর্ণন বন্ধ হওয়া মানে কি ওমেগা নাই, তার মানে এ ওয়ানটাও 0 হয়ে যায়, তাহলে এটা হচ্ছে কি জি। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে জি এর মানটা কিভাবে এখানে মেইনলি আগে কিছুটা বিয়োগ পেত, কিন্তু এখন কি ওই মানটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে আলটিমেটলি মানটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আগে বিয়োগ পেত, এখন জি থাকছে, আগে জি থেকে কিছু একটা বিয়োগ পেত, এখন জি থাকছে, তার মানে মান হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। অ্যান্সার হলো ক। এই প্রশ্ন বলা আছে অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন ঘটে। তাহলে অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন বিভিন্নভাবে ঘটে, আমরা জানি জি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি, এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যেতে চাইলে। জি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি, এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে নামলে। আর জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা, এটা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির জন্য। তিনটা ফর্মুলা আমরা জানি। এখানে বলা যায় যে উচ্চতার জন্য, যে এ দুটো হচ্ছে উচ্চতার জন্য, অর্থাৎ উপর দিকে বা নিচের দিকে নামলে পৃথিবী পৃষ্ঠ থেকে অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন ঘটে। আর পৃথিবীর কক্ষপথে ঘূর্ণনের জন্য এবং পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণনের জন্য, এই নিজ অক্ষ মানে এটা হচ্ছে আহ্নিক গতি, এটা হচ্ছে আহ্নিক গতি। তো এই আহ্নিক গতির জন্য আমরা দেখলাম যে এটা ফর্মুলা। আর কক্ষপথে পরিবর্তনের জন্য ঘূর্ণনের জন্য কোনো হচ্ছে জি এর মানে পরিবর্তন ঘটে না, তাহলে এখানে আসলে হচ্ছে 1 ও 3 খ নম্বর। কারণ কক্ষপথ তো এটা তো সৌরগতি বা সৌরবছর, আর আহ্নিক গতির জন্য হচ্ছে জি এর মানের মতো পরিবর্তন ঘটে আর উচ্চতার জন্য, তাহলে এখানে আসলে হচ্ছে 1 ও 3। এই প্রশ্ন বলা আছে আর ও 4r ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণিত দুটি কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল অনুপাত আমরা জানি টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। তাহলে এখানে অনুপাত করতে হবে, তাহলে ধরলাম যে টি1 বাই টি2 স্কোয়ার স্কোয়ার ইকুয়াল টু আর1 বাই আর2 কিউব কিউব। তাহলে টি1 বাই টি2 কি হবে আর1 কিউব বাই আর2 কিউবের রুট। তাহলে এখানে মানগুলো বসা দিই, আর1 ধরলাম আর আর2 ধরলাম 4r, এটার উপর কিউব আর উপরে রুট। তাহলে এখানে হচ্ছে আর বাই 4 কিউব মানে হচ্ছে কত 64 ইন্টু হচ্ছে আর কিউব, এখানে আর কিউব থাকবে আর উপরে আছে রুট। তাহলে এগুলো পাওয়া যাচ্ছে এটা বাদ 1 বাই 64 দিয়ে রুট, অর্থাৎ 1 বাই 8। তাহলে পাওয়া যাচ্ছে টি1 বাই টি2 ইকুয়াল টু 1 বাই 8 বা টি2 ইকুয়াল টু 8 ইন্টু টি1, অর্থাৎ অনুপাত যদি বের করতে বলে তাহলে এখানে এটাই হবে 1 বাই 8। এর অ্যান্সার হচ্ছে ঘ।